তোমার গল্প বন্ধুদের প্রভাবিত করতে পারছে না, তোমার মনে হচ্ছে যে গল্পটা এঙ্গেজিং হচ্ছে না, দর্শক গল্প শেষ হওয়ার আগেই আগ্রহ হারিয়ে ফেলছে, তাহলে শোনো, একটা গল্পকে মানে এঙ্গেজিং গল্পকে যদি মাইক্রোস্কোপে ফেলে খুব কাছ থেকে বড় করে দেখা যায়, তো তাহলে দেখা যাবে তাতে মোটামুটি 7টা ধাপের মাধ্যমে গল্পটা শুরু থেকে শেষের দিকে অগ্রসর হয়েছে। মানে এটাকে যদি আমরা ঘুরিয়ে বলি, এই 7টা ধাপ যদি আমরা মেনটেন করি তাহলে আমাদের গল্পটাও এঙ্গেজিং হতে পারে। তো এই ভিডিওতে আমরা সেই 7টা ধাপ সম্বন্ধে জানব। আমি পরজ ছবি বানানোর কাজ করছি আর সেই সাথে শেখারও চেষ্টা করছি। সে তো সারা জীবনই শিখে যেতে হবে, কিন্তু যা শিখছি তোমাদের সাথে সেগুলো আলোচনা করার জন্যই এই সিরিজটা। আর তাছাড়া আমার আর একটা উদ্দেশ্য আছে, একটা কমিউনিটি বানাতে চাইছি। আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আগত বিভিন্ন চিন্তাভাবনার স্টোরি টেলাররা যদি একসাথে একটা কমিউনিটি বানাতে পারি, তাহলে একসাথে কাজ করতে পারবো আর একে অন্যের কাজেও লাগতে পারবো। তো তোমরা আমাকে সাজেস্ট করো এই কমিউনিটিটা কিভাবে বানানো যেতে পারে। এখন আমরা ভিডিওটা শুরু করি। 7 সংখ্যাটা বেশ পপুলার না? 7 দিন, 7 রং, 7 সমুদ্র। রঙের সংখ্যা বাড়ছে, দিনের সংখ্যা বাড়ছে না, সমুদ্রের সংখ্যা বাড়ছে না কমছে বুঝতে পারছি না। কাউকে যদি 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা ধরতে বলা হয়, তাহলে 7 ধরার সম্ভাবনাটা বেশি। এখন যদি না জেনে থাকতে, এটা জেনে গেলে তুমি হয়তো 7 ধরবে না, অন্য কিছু ধরবে। কিন্তু যারা জানে না তাদের ক্ষেত্রে 7 ধরার সম্ভাবনাটাই বেশি। জন-ট্রুবিও গল্পের গঠনে 7টা ধাপই দেখেছেন আর সেগুলো নিয়ে আলোচনা করেছেন তার অ্যানাটমি অফ স্টোরি বইয়ে। আমরাও আলোচনা করব। আর ভালোভাবে বোঝার জন্য 3টে সিনেমার উদাহরণ নেব। ঋত্বিক-ঘটকের নাগরিক, সত্যজিৎ রায়ের অপুর-সংসার, দেবের চ্যাম্প। আগেই বলে রাখছি, স্পয়লার হয়ে যাবে। সিনেমা নিয়ে আগ্রহ দেখাচ্ছ, যদি না দেখে থাকো এই 3টে সিনেমা আগে দেখে নাও, তারপরে এই ভিডিওটা দেখো। এখন শুরু করা যাক। তো প্রথম হচ্ছে উইকনেস আর নিড। আগেও বলেছি যে গল্পের শুরুতে নায়কের এক বা একাধিক দুর্বলতা বা দোষ থাকে। এই দোষ তাকে একজন ভালো মানুষ হওয়া থেকে আটকায় আর তাকে আস্তে আস্তে খাদের দিকে নিয়ে যায়। আর এই দোষ যদি সে না কাটিয়ে উঠতে পারে, তাহলে সে একদিন খুব ভয়ঙ্কর একটা রাক্ষসে পরিণত হবে। অনেক গল্পেই এরকম একটা রাক্ষস চরিত্র থাকে। এটা বোঝানোর জন্য যে আমাদের নায়ক কিন্তু ওই পথেই হাঁটছে, ও যদি নিজেকে না শুধরায় তাহলে একদিন ওই রাক্ষসের মতোই হয়ে যাবে। তো এই রাক্ষস চরিত্রগুলোকে আমরা শ্যাডো বলি, শ্যাডো। এই নিয়ে আমরা পরে জানবো। আচ্ছা, আমাদের নায়কের এই দোষ 2 রকমের হতে পারে। একটা হচ্ছে সাইকোলজিক্যাল আর একটা হচ্ছে মোরাল। সাইকোলজিক্যাল প্রবলেম হলো তার সেই প্রবলেম, সেই দোষগুলো যেগুলো তার নিজের ক্ষতি করছে। আর মোরাল প্রবলেম হলো তার সেই প্রবলেমগুলো যেগুলো পারিপার্শ্বিক, তার পরিবার, তার বন্ধুবান্ধব বা অন্যান্য মানুষদের ক্ষতি করছে। আর নিড কি? নিড হচ্ছে তার সেই প্রয়োজনীয় জিনিসটা যেটার মাধ্যমে সে তার এই দুর্বলতা, এই দোষ কাটাতে পারে। নিডও 2 রকমের, সাইকোলজিক্যাল নিড, মোরাল নিড। সাইকোলজিক্যাল নিডের মাধ্যমে সে তার সাইকোলজিক্যাল প্রবলেম কাটিয়ে উঠবে, আর মোরাল নিডের মাধ্যমে সে তার মোরাল প্রবলেমগুলোকে অতিক্রম করবে। কনফিউজিং? উদাহরণ, ধরো আমাদের গল্পের নায়ক একজন পুলিশ অফিসার। এখন তাদের ডিপার্টমেন্ট একজন প্রভাবশালী ব্যক্তির দোষ ঢাকার জন্য একটা নিরপরাধ মানুষকে ফাঁসাচ্ছে। আমাদের নায়কও কিন্তু এই দলের সঙ্গে, এই ষড়যন্ত্রের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তাহলে আমাদের নায়কের সাইকোলজিক্যাল প্রবলেম কি? সে অসৎ। তার সাইকোলজিক্যাল নিড কি? তাকে একজন ভালো মানুষ হতে গেলে তাকে সৎ হতে হবে। আর মোরাল প্রবলেম কি? তারা সবাই মিলে একটা নিরপরাধ মানুষকে ফাঁসাচ্ছে। আর মোরাল নিড কি? আমাদের নায়কের উচিত এই নিরপরাধ মানুষটাকে বাঁচানো আর তাকে ন্যায় দেওয়া। যে কোনো গল্পই শুরু হয় সাধারণত একটা ক্রাইসিস বা একটা সংকট থেকে। আমাদের গল্পের নায়ক জানে যে এই সংকট থেকে বেরোনো দরকার, কিন্তু সে এটা জানে না যে কীভাবে বেরোতে হবে। তো এই পরিস্থিতিতেই আমরা আমাদের নায়কের দুর্বলতাগুলো সম্বন্ধে জানতে পারি। আচ্ছা, এবার উদাহরণ। অপুর-সংসার। অপু গরিব, টাকার অভাবে গ্র্যাজুয়েশন হলো না, বাড়িওয়ালা উঠতে বসতে খেদানোর ভয় দেখাচ্ছে, টিউশনি করে চলছে কোনো মতে। বন্ধু না খাওয়ালে পেট ভরে খাবারও জোটে না। বাবু আবার চাকরিও করবেন না, মহাপুরুষ হবেন। 3 কুলে কেউ নেই, তাই দায়িত্ববোধও নেই।
যদিও ঘরে দায়িত্ব না থাকলে ইচ্ছে মতো মুষ চড়ানো যায়, এটা দুর্বলতা না সবলতা? যাই হোক, তার প্রয়োজন পালিয়ে না বেরিয়ে দায়িত্ববান হওয়া, নাহলে তার প্রভাব তার ছেলের ওপরে পড়ছে। তাহলে মোরাল নিড হলো ছেলের দায়িত্ব নেওয়া। নাগরিক, বাজারে চাকরির সংকট, অথচ ইন্টারভিউ দিতে না দিতে রামু ভাবছে চাকরি পাকা, বাড়ি গাড়ি। তো এই বাস্তবের মাটিতে এত সহজে বড়লোক হওয়ার রঙিন স্বপ্নে ওরা, এটাই ওর দুর্বলতা, সাইকোলজিক্যাল প্রবলেম। বাবাও এই কথাটাই বললেন, আর এটাই গল্পের থিম, বাবার কথাটা। গল্প শুরু হওয়ার একটু পরেই এটা আঁচ করিয়ে দেওয়া হয় যে গল্পটা কী নিয়ে হতে চলেছে। আর ওর মধ্যে একটু সিরিয়াসনেসের অভাব আছে, আমার মধ্যেও আছে, কিন্তু ফারাকটা হলো যে ও জানে না ওর আছে, আমি জানি আমার আছে, জ্ঞান পাবি। আর মোরাল প্রবলেম হচ্ছে সে সংসারের দায়িত্ব নেয় না, সারাদিন ঘুরে বেড়ায়। ওর বোনেরও বাড়ি থেকে বেরোনো উচিত ছিল, জনসংখ্যার অর্ধেক ঘরে বসে থাকবে সে তো ভালো কথা নয়, নিজের জন্যও নয়, সমাজের জন্যও নয়, অর্থনীতির জন্যও নয়। আর এই সাধারণ চাহিদাগুলো যেহেতু সরকার পূরণ করতে পারছে না, তাই সবার উচিত সরকারকে প্রশ্ন করা। রামু সেই দায়িত্বও নিচ্ছে না, মিছিলেও যাচ্ছে না, শুধু হবু জামাইবাবুকে খোঁজাচ্ছে। তাহলে ওর সাইকোলজিক্যাল নিড হলো নিরাপত্তাহীনতায় না ভুগে শুধু বন্ধুদের সুপারিশে না গিয়ে নিজেও চাকরির চেষ্টা করা। আর মোরাল নিড হলো দায়িত্ব নেওয়া, সংসারেরও সমাজেরও। সে একজন নাগরিক, নাগরিকের জন্য রাষ্ট্র, রাষ্ট্রের জন্য নাগরিক। তাই একজন সচেতন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায় তাকে নিতেই হবে। এরপরে চ্যাম্প, সংকট, বক্সার হওয়ার অনুকূল পরিবেশ নেই। সে গরিব, টাকা নেই, ফান্ড পাচ্ছে না, সমর্থন পাচ্ছে না। বক্সার হয়ে কিছুদিন মজা, তারপর আবার সাজা, আবার টাকা নেই, হেমা মালিনীর ফিলিংস বোঝে না। আর ওই যে একটু নাম যশ হলো না, ফোকাস শিফট, ছেলের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের চেয়ে স্পন্সরশিপ, হানিমুন বড় হলো। ঘরের ভেতরে লতানে গাছের জঙ্গল চাই, মার্সিডিজ, অডি, কোটি কোটি টাকা চাই। স্টারডম, সাফল্য হ্যান্ডেল করতে পারছে না, অধঃপতন, অতঃপর পতন। অনেক ক্ষেত্রে দেখা যায় নায়ক যেটা চাই গল্পের মিড পয়েন্টে এসে সে সেটা পায়, কিন্তু সেভাবে পায় না যেভাবে সে চেয়েছিল। যেমন মনে করো একজন জাহাজ থেকে জলে পড়ে গেল, কিন্তু সে সাঁতার জানে না। এবার সে সারাক্ষণ ছটফট করে গেল ভেসে থাকার, কিন্তু সে ভাসলো মরে যাওয়ার পরে। তো এভাবে তো সে ভাসতে চায়নি। শিবাজি চেয়েছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে, কিন্তু খুলি পাঁজর ড্যামেজ করে হসপিটালের ফ্যানশূন্য বারান্দা নিয়ে চ্যাম্পিয়ন হতে চেয়েছিল কি? আরও সেলফ অবসেসড বটে, অবসেসড না, যে শুধু তার নিজের জয়, নিজের ইগো ছাড়া আর কিছু ভাবে না, সে সেলফ অবসেসড না? শেষে দেখলে তো সে হারার জন্য লড়ছে, তার কাছে যে তাকে চ্যালেঞ্জ ছুড়েছিল। তাহলে সাইকোলজিক্যাল নিড, ইগো ভুলতে হবে। আর মোরাল নিড, দায়িত্ববোধ। এখানেও ডিজায়ার, ইচ্ছে। ইচ্ছে বললে একটু হালকা হালকা শোনায় না? আজকে মাটন খাবো, বাজেট নেই, ঠিক আছে তাহলে পালং শাক। তো ইচ্ছে এরকম হলে হবে না, এ হলে হলো, না হলে না হলো, এরকম না। ইচ্ছে এমন হতে হবে যে ওই মাটনের জন্য ও ব্যাংক ডাকাতি পর্যন্ত করে ফেলতে পারে, দু একটা ভুল করে খুনও হয়ে যেতে পারে। তো ইচ্ছে না বলে অদম্য ইচ্ছে, প্রবল আকাঙ্ক্ষা, এগুলো বললে বেশি ডেপথ আসে কি? ডিজায়ার হচ্ছে আমাদের নায়কের লক্ষ্য, গোল, চাহিদা, আকাঙ্ক্ষা, যা খুশি বলো, যেটার জন্য সে তার নিজের দুর্বলতাগুলো কাটিয়ে একটা বিশেষ অভিমুখে অগ্রসর হয় আর কিছু কাজ করে। মানে ঘরে বসে বসে ভাবলে হবে না সুইজারল্যান্ড যেতে পারলে ভালো হতো, ওরকম না। অ্যাকশন নিতে হবে, কাজ করতে হবে, আর তখন গিয়ে গল্পটা তৈরি হয়। অর্থাৎ আকাঙ্ক্ষা হচ্ছে আমাদের গল্পের চালিকা শক্তি। আকাঙ্ক্ষা না থাকলে এই গল্পটাই তৈরি হতো না। যেমন অপুর সংসারে অপুর চাহিদা একটা চাকরি, এখন ইন্টারমিডিয়েট দিয়ে না পাবে শিক্ষকতার কাজ, না করবে লেবেলিং। অবশ্য সে না হলেও কোনো চাপ নেই, তার আসলে স্বপ্ন একটা উপন্যাস বের করা। উপন্যাস তো নয়, আত্মজীবনী। নাগরিক, চাহিদা ওই চাকরি, উমা, বড় বাড়ি, ছোট সংসার,
ক্যালেন্ডারের মতো স্বপ্নের একটা জীবন, চ্যাম্প, স্বপ্ন চ্যাম্পিয়ন হওয়ার, এশিয়া, ওয়ার্ল্ড, পুরো সিনেমা জুড়েই আমরা তার চ্যাম্পিয়ন হওয়ার গল্পই পড়লাম, মানে দেখলাম। অপোনেন্ট, খলনায়ক, শত্রু, যা বলবে। আচ্ছা, অনেক গল্পে এরকম অপোনেন্টকে দেখানো হয় দানব হিসেবে, মানে সে কোনো কারণ ছাড়াই, উদ্দেশ্য ছাড়াই হি হি হা হা করে হাসতে হাসতে আসছে আর নায়কের গ্রাম ছাড়খাড় করে দিচ্ছে, জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। এরকমটা বাস্তবে হয় না, মানে কোনো কারণ ছাড়া কিছু হয় না। তার যদি কোনো স্বার্থ না থাকে, সে নায়কের গ্রাম জ্বালাতে আসবে না। আসলে অপোনেন্ট হচ্ছে আমাদের নায়কের পথে বাধা। বাধা কেন? কেননা আমাদের নায়ক যে লক্ষ্যের জন্য দৌড়াচ্ছে, খলনায়কও সেই লক্ষ্যের জন্যই দৌড়াচ্ছে, তাহলে সেখানে ক্ল্যাশ করবে। এখন চাকরির খালি পদ একটাই আছে, আর ক আর খ দুজন তার জন্য পরীক্ষা দিচ্ছে, বা একটা ফ্ল্যাট রেস 100 মিটারের, দুজন দৌড়াচ্ছে, তারা দুজনেই ফার্স্ট হওয়ার জন্য দৌড়াচ্ছে। তো যদি আমরা ক এর দৃষ্টিভঙ্গিতে দেখি তাহলে ক নায়ক, খ খলনায়ক, আর যদি খ এর দৃষ্টিভঙ্গিতে দেখি তাহলে ক খলনায়ক। যেহেতু পদ একটাই বা ট্রফি একটাই, তাই এই কনফ্লিক্ট। নাহলে কারো দায় পড়েনি যে বিনা স্বার্থে সে একটা চেয়ার ভেঙে ফেলবে, কেননা নায়ককে সে ওই চেয়ারে বসতে দেবে না। তার কিছু না কিছু স্বার্থ থাকবে, তার রাগ, হিংসে বা অন্য কোনো উদ্দেশ্য থাকবে, তাহলেই সে সেই অ্যাকশনটা নেবে। একটা গল্পে এরকম অপোনেন্ট অনেক থাকতে পারে। গল্প মানেই তো হচ্ছে কনফ্লিক্ট, মানে সবাই যদি হ্যাঁ হ্যাঁ তুই ঠিক বলেছিস, তুই ঠিক বলেছিস এই করে, তাহলে গল্প তৈরি হবে না। গল্প মানেই সেখানে কনফ্লিক্ট থাকবে, ক্ল্যাশ থাকবে। তো এরকম একটা গল্পে প্রায় প্রতি সিনেই নায়কের অপোনেন্ট হিসেবে কাউকে না কাউকে পেতে পারি। নায়ক আস্তে আস্তে এই অপোনেন্টগুলোকে অতিক্রম করতে করতে তার মূল লক্ষ্যের দিকে এগিয়ে যাবে। আর আসল অপোনেন্ট, আসল অ্যান্টাগনিস্ট হচ্ছে সে নায়কের সমতুল্য বা নায়কের চেয়েও বড়, মানে সে নায়কের চেয়ে যত বড় হবে এই কনফ্লিক্টও তত বড় হবে, গল্পও তত জোরদার হবে। আর এই আসল অপোনেন্টের সাথে নায়ক সম্মুখ সমরে আসবে একদম গল্পের শেষের দিকে, যেখানে তারপরেই ডিজায়ারটা আছে। এই দুজনের মধ্যে লড়াইয়ে যে জিতবে, ডিজায়ারটা সেই পাবে। অপোনেন্ট আবার ফেকও হয়। ফেক মানে শুরুতে আমাদের মনে হচ্ছে এ নায়কের শত্রু, কিন্তু গল্পের শেষের দিকে গিয়ে দেখব সে নায়কের বন্ধু হয়ে যাচ্ছে, নায়ককে কোনো না কোনোভাবে সাহায্য করছে। যেমন যদি চ্যাম্প নিই, চ্যাম্পে আমাদের কমলেশ্বর মুখার্জির চরিত্র, সে তো শুরু থেকে শিবাজির বিরোধিতা করে গেল, কিন্তু শেষে গিয়ে ইভান টেরি জোবসের মারপিটের সিডি এনে তাকে দিচ্ছে, এতে শিবাজির সুবিধে হলো। তো এরা হচ্ছে ফেক অপোনেন্ট। এরকম ফেক অপোনেন্টের মতো ফেক অ্যালিও হয়। আমরা যখন চরিত্র নিয়ে আলোচনা করব তখন এই বিষয়ে জানব। উদাহরণ, অপুর সংসার, বাড়ির মালিক, শ্বশুর, বন্ধু পুলু, পুলুর সঙ্গে ওর অনেকবার তর্কাতর্কি হয়েছে, এমনকি ছেলেও, নাগরিক, বাবা। বাবা অপোনেন্ট নয়, বাবা ছেলেকে বলছে যে তুই স্বপ্নে উড়িস না, আর ছেলে সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে, দেখিয়ে দেবে, তো বাবা অপোনেন্ট হলো না। পেইং গেস্ট, হবু জামাইবাবু, সাগর সেন, ইন্টারভিউরা যারা রামুকে চাকরিতে নিচ্ছে না, এখন চাকরিতে না নেওয়ার তাদেরও কোনো যথাযথ কারণই থাকবে, কিন্তু আমাদের কাছে এই গল্পে তারা অপোনেন্ট। যতীনদা, যে এক কারি কথা বলার পর এক নয়া পয়সা চাই, সেও একরকম অপোনেন্টই। আর সবচেয়ে বড় অপোনেন্ট দারিদ্র, রাষ্ট্র ব্যবস্থা। যে রাষ্ট্র ব্যবস্থা তাকে চাকরি দিতে পারে না, খাবার বাসস্থানের অধিকার পূরণ করতে পারে না, তার বিরুদ্ধেও তো লড়াই। তাকে হারাতে পারলেই তো এই সমস্ত সমস্যার অবসান হবে। চ্যাম্প, সাংবাদিক, নিউজ চ্যানেল, যারা স্টারডমে টিআরপি কামায়, নতুন কাউকে সাপোর্ট করাতে নেই। বক্সিং রিংয়ের প্রতিযোগীরা, তাই বলে জোর করে অপোনেন্ট বানালেও চোখে লাগে। সাংবাদিক শান্তনু, মানে কমলেশ্বর মুখার্জির চরিত্রটা, তার শুধু শুধু শিবাজির প্রতি এত বিরূপতা ন্যাচারাল লাগে? নতুন প্রতিযোগী বক্সার প্রশান্ত সিং, সে এসে ধাক্কাধাক্কি করছে, মাটিতে পুঁতে দেবে বলছে, এগুলো কি বিশ্বাসযোগ্য মনে হয়? বাকি রুমাল পেতে টাকা নেওয়ার সময়ও জোর করে বাকি সবাইকে অপোনেন্ট বানানো,
মানে ওই হিয়া দানব। তো এরকম অপোনেন্ট তো অনেক আছে, কিন্তু এদের মধ্যে যে সবচেয়ে বড়, যে নায়কের পথে সবচেয়ে বড় বাধা, সে ওই একই লক্ষ্য, মানে চ্যাম্পিয়নশিপের জন্যই দৌড়াচ্ছে। ইভান টেরি জোবস, শেষের লড়াকু। একমাত্র যাকে হারাতে পারলেই শিবাজি চ্যাম্পিয়ন হতে পারবে, সে হচ্ছে মেন অ্যান্টাগনিস্ট। তো সে রাক্ষস মোটেই না, সেও তার লক্ষ্যের জন্য, তার চ্যাম্পিয়নশিপের জন্য দৌড়াচ্ছে। তার বন্ধু বান্ধবের কাছে, তার পরিবারের কাছে সে নায়ক, শিবাজি খলনায়ক। এরপর হচ্ছে প্ল্যান, কিন্তু সমস্যা হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো এই বাকি 4টে পার্ট আমরা ভিডিওর দ্বিতীয় ভাগে জানবো। আর তোমরা তাহলে আমাকে জানিও যে একটা লম্বা হলেও গোটা ভিডিও হলে সুবিধে, না এই পার্ট পার্ট করে বের করলে সুবিধে। তাহলে ভিডিওর পরের পার্টে দেখা হচ্ছে, বাই।